আসসালামু আলাইকুম। আগের ক্লাসে আমরা নদী তীরের সভ্যতা আলোচনা করেছিলাম। আজ আমরা সুন্দরবন নিয়ে একটু আলোচনা করব। সুন্দরবন নাম কেন হলো, আর সুন্দরবনের মাটি কীরকম, সুন্দরবনে কী কী উদ্ভিদ দেখা যায়, কোন কোন নদী সুন্দরবনের মধ্য দিয়ে বয়ে গেছে, সেখানে কী কী পশু পাখি আমরা দেখতে পাই এবং সেখানকার উদ্ভিদগুলোর বিশেষ বৈশিষ্ট্য কী, আর এই সুন্দরবন কোন অঞ্চলে গড়ে উঠেছে, এই সব কিছুই আমরা আজকে আস্তে আস্তে আলোচনা করব, একটু একটু করে জানব। আশা করছি তোমরাও সুন্দরবন নিয়ে জানার জন্য খুবই আগ্রহী। তো দেখো, গঙ্গা নদীর কথা আমরা সবাই জানি। গঙ্গা হচ্ছে ভারতের প্রধান নদী, তাই তো, যার দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার, 2525 কিলোমিটার। ভূমির ঢাল অনুযায়ী গঙ্গা নদী দক্ষিণবঙ্গের ভিতর দিয়ে বয়ে গেছে এবং বঙ্গোপসাগরে মিশেছে। দেখো, আমি এখানে দক্ষিণবঙ্গের একটা ছবি এঁকেছি। তো এখান দিয়ে গঙ্গা নদী বয়ে গেছে এবং বিভিন্ন তার শাখা প্রশাখা গেছে এবং এখানে রয়েছে বঙ্গোপসাগর। তো গঙ্গা নদী এদিক থেকে গিয়ে এসে এই বঙ্গোপসাগরে মিশেছে এবং যেহেতু এখানে ভূমির ঢাল অনেক কমে গেছে, তো সেই জন্য গঙ্গা নদীর অনেক শাখা নদী বেরিয়ে গেছে এবং এখানে নদীগুলো পলি বয়ে এনে এনে এখানে ছোট ছোট দ্বীপ সৃষ্টি করেছে, বদ্বীপের মতো দ্বীপ সৃষ্টি করেছে, যেটাকে বদ্বীপ বলে। এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বড় বদ্বীপ। তো এটা তোমরা মনে রাখবে, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন। এই অঞ্চলে যেহেতু ভূমির ঢাল একদমই নেই, নদীতে স্রোত খুব কম দেখা যায়, তো সেই জন্যই নদী যত পলি নিয়ে এসেছিল তার সঙ্গে সেই পলিগুলো এখানে এসে জমতে থাকে। তো জমতে জমতে এখানে বয়ের মতো আকৃতির দ্বীপ গড়ে ওঠে। তো সেই জন্যই এই দ্বীপকে বদ্বীপ বলা হয়। আর এই দ্বীপেরই বিশেষ উদ্ভিদ দেখা যায়। তো সেই উদ্ভিদগুলোর নাম হচ্ছে গরান, সুন্দরী, গেওয়া, হোগলা, গোলপাতা। তো এর মধ্যে একটা উদ্ভিদ রয়েছে সুন্দরী। এই জঙ্গলে সুন্দরী গাছ অনেক পরিমাণে দেখা যায়, তাই এই জঙ্গলটার নাম হচ্ছে সুন্দরবন। এবং এখানে এই সুন্দরী, গরান, গেওয়া এইসব গাছ ছাড়াও বড় বড় বাঁশ এবং সাবাই গাছও এখানে জন্মায়। আর এখানকার যে সুন্দরবনের যে বিভিন্ন ধরনের উদ্ভিদ দেখা যায় বললাম আমি, তো সেই উদ্ভিদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, দেখো আমি এখানে উদ্ভিদের ছবি এঁকেছি। যেহেতু এই অঞ্চলটা সমুদ্রের কাছে অবস্থিত, এখানে আছে বঙ্গোপসাগর, তাই না, তো সেই জন্য জোয়ার ভাটার জন্য জোয়ারের জল এসে এই উদ্ভিদগুলোকে ধাক্কা দেয়। তো তার ফলে দেখো এখানকার মাটিটা তো স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, তো সেই জন্যই এই গাছগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যখন জোয়ারটা এসে ধাক্কা দেবে এই গাছগুলো তো পড়ে যাবে, তাই না। তো সেই জন্যে জোয়ারের জল থেকে উদ্ভিদকে রক্ষা করার জন্য এই উদ্ভিদের গা থেকে এক ধরনের মূল বেরিয়ে আসে, তো যেটাকে বলা হয় ঠেস মূল। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঠেস মূল। এই ঠেস মূল এই উদ্ভিদকে শক্ত করে ধরে রাখতে সাহায্য করে, শক্ত করে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে এই স্যাঁতস্যাঁতে মাটিতে। তারপর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এই অঞ্চলের মাটি হচ্ছে খুব লবণাক্ত। যেহেতু সমুদ্রের তীরে অবস্থিত, তো জোয়ারের সময় এখানে জল প্রবেশ করে এই অঞ্চলে। তো জোয়ারের জল যখন আসে, সমুদ্রের জল তো লবণাক্ত আমরা জানি, তো সেই জন্যই এই অঞ্চলের মাটিটাও লবণাক্ত। তো এই অঞ্চলের মাটি লবণাক্ত হওয়ার জন্য উদ্ভিদ কিন্তু তার প্রয়োজনীয় অক্সিজেন পায় না। তো সেই জন্যেই এই অক্সিজেন শোষণ করার জন্য এই উদ্ভিদের মূলটা মাটিতে প্রবেশ করে আবার ওপরে এসে মাটির ওপরে বেরিয়ে আসে এবং এখানে ছোট ছোট ছিদ্র থাকে, যেগুলোকে বলা হয় নিউমাটোফোর। তো সেই ছিদ্র তারা এই উদ্ভিদ, ম্যানগ্রোভ উদ্ভিদ, অক্সিজেন শোষণ করে। তো এই মূলগুলোকে বলা হয় শ্বাসমূল। তো দেখো, ম্যানগ্রোভ উদ্ভিদে সুন্দরবনে যে উদ্ভিদ দেখা যায় তাদেরকেই বলা হয় ম্যানগ্রোভ উদ্ভিদ। তো এই উদ্ভিদের শ্বাসমূল এবং ঠেসমূল দেখা যায়, এটা হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য। এটা তোমরা মনে রাখবে যে সুন্দরবনের উদ্ভিদের বিশেষ বৈশিষ্ট্য কী। আর এই অঞ্চলের মাটিও যে আমি বললাম, এই অঞ্চলের মাটি হচ্ছে খুবই লবণাক্ত আর স্যাঁতস্যাঁতে। মাটি কীরকম, এরকমও তোমাদের কোশ্চেন আসতে পারে।
উদ্ভিদের বৈশিষ্ট্যটা তো আমি বললাম তোমাদের, সুন্দরবনের উদ্ভিদের বৈশিষ্ট্যটা দেখো। এই যে সুন্দরবনের বেশিরভাগ অংশটা কিন্তু বাংলাদেশে রয়েছে। আমরা জানি যে পশ্চিমবঙ্গের পাশেই পূর্ব দিকেই রয়েছে বাংলাদেশ, তো বেশিরভাগটাই রয়েছে বাংলাদেশে, আর কিছু অংশ রয়েছে পশ্চিমবঙ্গে। তো পশ্চিমবঙ্গে এই সুন্দরবনের 102টি দ্বীপ রয়েছে, আর 102টি দ্বীপের মধ্যে 48টা দ্বীপেই রয়েছে ঘন জঙ্গল, যেখানে মানুষ বাস করে না। কিন্তু 54টা দ্বীপ আছে যেখানে মানুষ জঙ্গল কেটে সাফ করে সেখানে বসতি স্থাপন করেছে। ঠিক আছে, তো এটা তোমরা মনে রাখবে যে 54টা দ্বীপে মানুষ বসতি স্থাপন করেছে জঙ্গল কেটে। এরপর আমরা জানবো যে এই অঞ্চলে, সুন্দরবন অঞ্চলে কোন কোন নদী প্রবাহিত হয়েছে। দেখো, মাতলা, বিদ্যাধরী, কালিন্দী, রায়মঙ্গল, এইসব নদীগুলো এই অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই অঞ্চলে কি কি পশু পাখি দেখতে পাওয়া যায়? দেখো, সুন্দরবন অঞ্চলের সবথেকে বিখ্যাত পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এটা সারা পৃথিবীতে বিখ্যাত, এখানে পাওয়া যায় রয়্যাল বেঙ্গল টাইগার। এছাড়াও জলে কুমির পাওয়া যায়, কামট পাওয়া যায়। দেখো, একমাত্র সুন্দরবনে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায়, আর এই রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা কিন্তু দিনে দিনে অনেক কমে আসছে, অনেক কম হয়ে যাচ্ছে। তো সেই জন্যেই সুন্দরবনের বিভিন্ন জায়গায় বাঘ সংরক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে। তো এই রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও এখানে চিতল, হরিণ, বুনো শুয়োর এইসব জীবজন্তু পাওয়া যায়। তবে এখানে দেখো, অনেক দিন আগে, মানে বহু দিন আগে এখানে চিতাবাঘ, জাভান, বুনো মহিষ, গন্ডার, বারোসিংহা এসব দেখা যেত। সেগুলো কিন্তু এখন বিলুপ্ত, এখন আর নেই। এই যে আমি যে নামগুলো বললাম, চিতাবাঘ, জাভান, বুনো মহিষ, এগুলো হচ্ছে বিলুপ্ত প্রাণী। এগুলো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। এখানে দেখা যেত, এখন আর দেখা যায় না। তো তোমাদের এরকম যদি কোশ্চেন আসে যে কয়েকটি বিলুপ্ত প্রাণীর নাম লেখো, তখন তোমরা লিখবে যে চিতাবাঘ, জাভান, বুনো মহিষ, বারোসিংহা এগুলো। আর এখন দেখা যায় সুন্দরবনে কোন কোন প্রাণীগুলো, এই যে রয়্যাল বেঙ্গল টাইগার, তারপর এই যে বললাম কামট, কুমির, এগুলো। এরপর আমরা জানবো যে সুন্দরবন অঞ্চলে ওই যে 54টা দ্বীপে মানুষ বসবাস করছে, সেই দ্বীপে মানুষরা কিভাবে তারা জীবনযাপন পালন করে, তারা কিভাবে বেঁচে থাকে। তো এই অঞ্চলে অনেক জঙ্গল আছে, তাই না? তো সেখানকার মানুষ কি করে, এই জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে, মধু সংগ্রহ করে, মোম সংগ্রহ করে, এবং কি করে ওরা চিংড়ি এবং ছোট ছোট মাছ চাষ করে। এখানে তো প্রচুর নদী রয়েছে, তো তারা চিংড়ির চাষ করে, এবং এখানে ছোট ছোট মাছের বাচ্চা তারা চাষ করে। তো সেই ছোট ছোট মাছের বাচ্চাদেরকে বলা হয় মিন। তাছাড়া এখানকার মানুষেরা কাঁকড়া ধরে এবং সেগুলো বিক্রি করে জীবিকা নির্বাহ করে। তাছাড়াও এরা কি করে, নৌকো তৈরি করে এবং নৌকো চালায়, আর কি করে, জাল বোনে। এইসব করে এরা জীবন নির্ধারণ করে, এরা বেঁচে থাকে, মানে জীবিকা নির্বাহ করে আর কি। তো এটাও তোমরা ভালো করে পড়বে। তো সুন্দরবনটা সম্পর্কে তোমাদের হয়ে গেল। সুন্দরবনের মাটি কীরকম বললাম, উদ্ভিদ, নদ নদী, পশু পাখিও বললাম আমি। এরপর দেখো, তোমাদের যে পাঠ্য বই, সেখানে সুন্দরবন নিয়ে একটা ছোট গল্পের মতো আছে, সেটা আমি একটু তোমাদেরকে বলি, তাহলে তোমাদের দেখবে খুব ভালো লাগবে শুনতে। অন্তরা হচ্ছে তোমাদের মতোই একটা ছোট মেয়ে, যে স্কুলে গিয়ে স্যারকে জিজ্ঞেস করছে যে এদিকে বড় কোনো পুরনো জঙ্গল নেই, অন্তরা জিজ্ঞেস করছে। তো স্যার তখন বলেন, হ্যাঁ আছে তো, গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটাই হচ্ছে বিরাট বন, সুন্দরবন। এই যে গাঙ্গেয় সমভূমি, এটা গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশ, এই যে এটা হচ্ছে দক্ষিণ অংশ। তো এটা হচ্ছে বিরাট বন, আর এটাকে বলা হচ্ছে সুন্দরবন। অবশ্য তার বেশিরভাগটাই বাংলাদেশে, এই যে আমি বললাম তার এর বেশিরভাগটাই বাংলাদেশে রয়েছে, তবে কিছুটা অংশ রয়েছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় আছে, উত্তর 24 পরগনা আর দক্ষিণ 24 পরগনার কিছু অংশ, মানে উত্তর 24 পরগনার কিছু অংশ আর দক্ষিণ 24 পরগনা। তো এই জেলাগুলো নিয়েই সুন্দরবন গড়ে উঠেছে। আর এই সুন্দরবনের ভূমির ঢাল খুবই কম, 2 থেকে 3 মিটার। এই অঞ্চলটা খুবই ঢালু। অন্তরা বলল, রয়্যাল বেঙ্গল টাইগার তো এই বনে আছে। তো এই অঞ্চলে আবিরের মাসির বাড়ি। সে বলল, আবির তখন বলছে যে হ্যাঁ আছে তো,
ওই বাঘ আর সুন্দরী গাছ এই বনের সবচেয়ে বিখ্যাত প্রাণী আর গাছ, মানে এই জঙ্গলের বিখ্যাত প্রাণী হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার আর বিখ্যাত গাছ হচ্ছে সুন্দরী, এটা তোমরা মনে রাখবে। সে বলল আচ্ছা, হ্যাঁ আবির বললো এটা যে এখানে বাঘ আর সুন্দরী গাছ হচ্ছে বিখ্যাত। আর এই জায়গাটা হচ্ছে খুবই নিচু, শুধু নদী আর নদী, মানে এই অঞ্চলের মধ্যে দিয়ে অনেক নদী গেছে, ওই যে আমি বললাম মাতলা, বিদ্যাধরী, কালিন্দী, রায়মঙ্গল এগুলো। আর এখানে চলাফেরা করতে গেলে নৌকো করেই যেতে হয়। এখানে যেহেতু অনেক নদী আছে, তো একটা দ্বীপ থেকে আর একটা দ্বীপে যখন যায় তখন ওরা নৌকা করেই যায়। তো স্যার বলছেন এখানে আরো অনেক নদী আছে, একটা নদী থেকে আর একটা নদী বেরিয়েছে, কিছু দূরে গিয়ে আবার একটাই মিশেছে, মানে এই অঞ্চলটাতে নদীগুলো একদম জালের মতো করে বিছিয়ে আছে আর কি। রফিকুল বলল তবে শেষ পর্যন্ত সব নদী বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। এই যে এটা আছে, এই যে এখানে সমুদ্র রয়েছে, এখানে রয়েছে বঙ্গোপসাগর, এই নদীগুলো এসে এই বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। অন্তরা বলল এখানকার মাটিতে খুব নুন, মাটিতে বালি কম, কাদার ভাগ বেশি। তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে সুন্দরবনের মাটি কীরকম, তো তোমরা বলবে যে সুন্দরবনের মাটি হচ্ছে লবণাক্ত, নুন খুব বেশি এই মাটিতে, আর বালি কম কিন্তু কাদার ভাগ বেশি, আর এখানকার মাটির তলার যে জল সেই জলটাও নোনতা। তখন স্যার বলছেন হ্যাঁ তার কারণ হচ্ছে সমুদ্র, যেহেতু এই অঞ্চলের কাছে সমুদ্র রয়েছে তো সেই জন্যই এই অঞ্চলের মাটি নোনা। আর এখানে এই অঞ্চলে বেশ কিছু দ্বীপও রয়েছে। সবাই মানচিত্রটা ভালো করে দেখতে লাগলো, এই যে এর পশ্চিমবঙ্গের মানচিত্রটা দেখতে লাগলো। স্যার আবার বললেন যে পশ্চিমবঙ্গের অংশটায় 102টি দ্বীপ আছে, ওই যে আমি যেটা বললাম এই অংশে 102টি দ্বীপ আছে, যার মধ্যে 48টা দ্বীপে মানুষ বসবাস করে না, ঘন জঙ্গল, আর 54টা দ্বীপে মানুষ বন জঙ্গল সাফ করে বসতি স্থাপন করেছে। ঈশান বলল যে কিভাবে সাগরের মধ্যে এত বড় বন হলো। তখন স্যার বললেন যে প্রচুর পলি মাটি গোলা জল, এই যে ভাগীরথী, হুগলি, পদ্মা, অন্যান্য নদী বয়ে গেছে, সেই নদীগুলো প্রচুর পরিমাণে পলি নিয়ে এসেছে এবং সেই পলি জমে 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 এই দ্বীপগুলো গড়ে উঠেছে। আর এই দ্বীপগুলো গড়ে ওঠার ফলে অনেক বছর আগে সেখান থেকে মানে জঙ্গল গাছ জন্মাতে জন্মাতে জঙ্গল তৈরি হয়েছে। আর সমুদ্রের জল যেহেতু এই জঙ্গলে এসে মিশছে, সেই জন্যই এই জঙ্গলের মাটিটা হচ্ছে নোনা। আর এই জঙ্গলের গাছগুলোর বৈশিষ্ট্য আমি বললাম, দু ধরনের মূল দেখা যায়, ওই যে ঠেসমূল এবং শ্বাসমূল, যেটা আমি বললাম এটা হচ্ছে ঠেসমূল আর শ্বাসমূল। স্যারও তাই বলছেন অন্তরাদেরকে যে শ্বাসমূল এবং ঠেসমূল দেখা যায়। আবির বলল এখানে গেওয়া, বাইন আর গরান গাছ আছে। হ্যাঁ তখন স্যার বলছেন হ্যাঁ ঠিক বলেছো, ওগুলোই ম্যানগ্রোভ গাছ। এই যে গাছের নাম আমি বললাম গরান, সুন্দরী, গেওয়া, হোগলা, গোলপাতা, কিয়া, এই উদ্ভিদগুলোর নাম হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদ, এদেরকে বলা হয় ম্যানগ্রোভ গাছ। এছাড়াও আছে হেতাল, গোলপাতা, এখানকার জলে আছে কামট, তারপর কুমিরও আছে, কুমিরও দেখতে পাওয়া যায়। তারপর এখানে ডাঙ্গায় মিঠো বেড়াল দেখতে পাওয়া যায়, বুনো শুয়োর, চিতল, হরিণ। আর এখানে 100 বছর আগে চিতা বাঘ, জাভান গন্ডার, বুনো মহিষ, বারোসঙ্গা পাওয়া যেত, কিন্তু এরা এখন বিলুপ্ত, ওই যে আমি বললাম বিলুপ্ত প্রাণী। আর এখানকার লোকেরা মানে সুন্দরবনের লোকেরা অনেক ধরনের কাজ করে, যেমন চাষবাস করে, মধু সংগ্রহ করে, নৌকা তৈরি করে এবং নৌকা চালায়। আর কি করে, জাল বনে মাছ ধরে, মিন সংগ্রহ করে, কাঁকড়াও শিকার করে। তো এভাবেই ওরা জীবিকা নির্বাহ করে। ফাতেমা বলল দিদি ওই মিন থেকেই তো ভেড়িতে গলদা চিংড়ি আর বাগদা চিংড়ির চাষ হয়, তাই না? আসলে মিন হচ্ছে ছোট মাছের যে মানে মাছের ছোট ছোট বাচ্চা, সেটাকে বলা হয় মিন। তো মেয়েরাই এই বেশিরভাগ নদীতে নেমে মিন সংগ্রহ করে। তো তোমরা আশা করছি বুঝতে পেরেছো এই সুন্দরবন চ্যাপ্টারটা। আমি তোমাদেরকে এই চ্যাপ্টারের কিছু কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি, তো সেইগুলো ভালো করে পড়বে। আর এই চ্যাপ্টারের তোমার টেক্সট বইটা ভালো করে প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, তাহলে ভালো বুঝতে পারবে। বুঝতে অসুবিধা হলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে।